সরকারের প্রধান হয়ে সরকারি হাসপাতালে একজন চিকিৎসকের হত্যা ঘটল, সেটাকে তিনি চালিয়ে দিতে চাইলেন ধর্ষণ। যদি ধর্ষণ এবং হত্যা হতো তাহলে ধর্ষণের প্রমাণ লোপাট করার জন্যে এত তাড়াতাড়ি দাহ করার প্রয়োজন ছিল না, বরং ধর্ষণ হয়েছে। আর ধর্ষণটা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, পরিবারের ভেতরে, পরিবারের বাইরে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় হতে পারে। তার জন্যে কাউকে কৈফিয়ত দিতে হয় না। বিচার করে কি আসবে? বিচারের এদেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বলতেই হচ্ছে। কোনোদিন কেউ কোনো সুবিচার এদেশে পায়। হাসপাতালে যে সমস্ত দুর্নীতি চলছিল, হাসপাতালের ওপর থেকে হাসপাতাল, ভেতর থেকে দুর্নীতির কারখানা তৈরি হয়েছিল এবং কারখানাটি গড়েছিলেন যিনি, তাকে নিয়ে টানাটানি চলছে এখন। ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসলেন, একটা সিদ্ধান্ত হলো যে ডাক্তারদের নিরাপত্তা দেবেন, কিন্তু এই নিরাপত্তার আশ্বাসই কার্যত সার। ফের হসপিটালে কর্তব্যরত নার্সকে রোগীর আত্মীয়রা হুমকি দিচ্ছেন যে প্রভাব খাটিয়ে আপনার চাকরি কেড়ে নেব। কোথাও দেখা যাচ্ছে ডাক্তারকে মারধর করা হচ্ছে। হাওড়া হাসপাতালের মতো জায়গায় সেখানে একটি মেয়ের সঙ্গে আবার সেই শ্লীলতাহানির মতন অভিযোগ উঠছে। তাহলে তো সেই নিরাপত্তার আশ্বাস সারই হচ্ছে। এই প্রশ্নের উত্তরে আমি শাসক দলনেত্রী, আমি ওদের ওই দলে খুব বিশ্বাস করি না। ওই দলে একজনই আছেন এবং সে কথাটা অবশ্য অন্যেরাও বলেন, তিনি হলেন শাসক দলনেত্রী। আমাদের এই রাজ্যের শাসক দল, তার প্রধান নেত্রী। তার দুটো অপরাধ, আমি একদম সোচ্চারেই বলছি, দুটি অপরাধ তিনি ঘটিয়ে বসেছেন এবং দুটি অপরাধই অত্যন্ত মন্দ উদ্দেশ্য প্রণোদিত, মন্দ উদ্দেশ্য সাধনের জন্য তিনি করেছেন। 1 নম্বর, নৃশংস হত্যাকাণ্ড ডাক্তারের কর্তব্যরত অবস্থায় হাসপাতালে, সেটাকে তিনি একটি ধর্ষণ কাণ্ড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের কথা আমি বলছি না, আমি সরাসরি তাকেই বলছি। তিনিই সরকার চালনা করেন, পশ্চিমবঙ্গ সরকার। আমি না মানলেও সকলে জানেন তিনি সরকারের প্রধান। সরকারের প্রধান হয়ে সরকারি হাসপাতালে একজন চিকিৎসকের হত্যা ঘটল, সেটাকে তিনি চালিয়ে দিতে চাইলেন ধর্ষণ বলে। ধর্ষণ এবং হত্যা, দুটো কথা আমি এখানে সন্দীপন বলবো। ধর্ষণ ও হত্যা, এবং হত্যা ও ধর্ষণ দুটোর মধ্যে তফাৎ আছে। প্রথমটি ঘটেছে, আমি জানি না বিচার করে কি আসবে, বিচারের এদেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বলতেই হচ্ছে। কোনোদিন কেউ কোনো সুবিচার এদেশে পায়নি, আমরা যা দেখেছি। তো ফলে এই বিচার কবে কি হবে আমি জানি না, কিন্তু এক্ষেত্রে এই চিকিৎসকের, মহিলা বলতেও আমার খারাপ লাগে, চিকিৎসক সে পুরুষ হোক আর মহিলাই হোক, সেই চিকিৎসকের যে হত্যাকাণ্ড ঘটেছে এবং সেটা সরকারি হাসপাতালে যে সমস্ত দুর্নীতি চলছিল, হাসপাতালের ওপর থেকে হাসপাতাল, ভেতর থেকে দুর্নীতির কারখানা তৈরি হয়েছিল এবং কারখানাটি গড়েছিলেন যিনি, তাকে নিয়ে টানাটানি চলছে এখন। তার মাধ্যমে গড়ে উঠেছিল, কিন্তু তার রক্ষাকর্ত্রী কে হয়েছেন আজকে? সেই রক্ষাকর্ত্রী কি মূলে ছিলেন না? এই প্রশ্ন আমি তুলছি। ফলে সেটা তিনি নিজে খুব ভালো, অন্যেরা না জানলেও, আমরা না জানলেও তিনি নিজে খুব ভালো করে জানেন বলেই এটাকে উল্টোটা করে দিলেন। আমি বলবো হত্যাকাণ্ড হয়েছে, তারপর মৃতদেহের উপরে বিকৃত কাম পুরুষ কয়েকজনকে মিলিয়ে তার উপরে রতিক্রিয়া সম্ভব করানো হয়েছে দেখানোর জন্যে যেটা একটা ধর্ষণকাণ্ড। তদন্ত সবটাই পুরো মাত্রায় লোপাট করে দেওয়া হয়েছে, সবটাই সাজানো হয়েছে। ময়নাতদন্ত থেকে একেবারে শ্মশানে মৃতদেহ দাহ করা পর্যন্ত পুরোটাই সাজানো হয়েছে।
যদি কেবলমাত্র যদি তুমি বলবে বা কেউ অন্যেরা প্রশ্ন করবেন যে এত সুনিশ্চিতভাবে আপনি বলছেন কিভাবে, এই জন্যেই বলছি এটা যদি ধর্ষণ এবং হত্যা হতো তাহলে ধর্ষণের প্রমাণ লোপাট করার জন্যে এত তাড়াতাড়ি দাহ করার প্রয়োজন ছিল না, বরং ধর্ষণ হয়েছে। আর ধর্ষণটা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, পরিবারের ভেতরে, পরিবারের বাইরে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় হতে পারে। তার জন্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না। হাসপাতালের ভেতরে মহিলা চিকিৎসকের উপর ধর্ষণ হলো কেন, এই প্রশ্ন খুব সেরকম প্রশ্ন নয় যেটা সরকারকে নাজেহাল করতে পারে। ফলে অত দ্রুত ময়নাতদন্ত সাজিয়ে, একেবারেই সাজানো ময়নাতদন্ত, এবং দাহ করে দেওয়া হলো মৃতার দেহ, এটার থেকে বোঝা যায় কোনো রকম কোনো চিহ্ন না রেখে লোপাট করে দিয়ে বোঝা যায় ধর্ষণ এবং হত্যাকাণ্ড, ধর্ষণের পরে হত্যাকাণ্ড হয়। আমাদের দেশে এটা হয়, কোনো মেয়েকে ধর্ষণ করার পরে প্রমাণ লোপাটের জন্য, যাতে ধর্ষণকারী ধরা না পড়ে, তাকে মেরে ফেলা হয়। তো সেইটা হলে অত মারাত্মক কিছু সরকারি অপরাধ হতো না। করেছে যে ধর্ষক, সে তারাই করেছে, এবং ধর্ষককে আমি কি করে নিবৃত্ত করব, এটা প্রশ্নের উত্তর দেওয়া যায়। কিন্তু হত্যাকাণ্ড এবং তার উপরে ধর্ষণের অভিনয় মানে সাজানো ব্যাপার ধর্ষণ, এটা অত্যন্ত সুচারুভাবে করার চেষ্টা হয়েছে। যারা করেছে তাদের উপরে প্রশ্রয়ের হাত না থাকলে, তাদের উপরে আশীর্বাদের হাত না থাকলে এটা করতে পারে না। আর যদি তা নাও থাকে, এমনও হতে পারে যে তার কোনো সক্রিয় ভূমিকা ছিল না। দায় এড়াবেন কেমন করে? সরকারি হাসপাতালগুলো কিভাবে চলছে তা দেখবার দায়িত্ব তার নয়। তার লোকজন নেই, লোকজনের অভাব, কর্মীর অভাব, অফিসারদের অভাব, সেরকম চিকিৎসকদের অভাব যারা নজরদারি রাখবেন, কোনোটাই নেই। সর্বক্ষমতা তিনি হাতে ধরে রেখেছেন। এই সর্বক্ষমতাধারী মানুষটি এই কাণ্ড হাসপাতালে ঘটল, আর তাকে সেই হাসপাতালে ঘটার ঘটনাটাকে অন্যভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এটি তার প্রধানতম অপরাধ। দুটো অপরাধের একটা অপরাধ তুমি যে প্রশ্ন করলে, পরিষ্কার করে বলতে চাইছি, এই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ। দেশের রাজ্যের একজন প্রধান হয়ে, সবাই বলেন তাই, শাসক দলনেত্রী হয়ে তিনি কি করে এমনটি করতে পারলেন, এটা 1 নম্বর প্রশ্ন। এবং আমি বলবো এই প্রশ্নের উত্তর হিসাবে আমি তাকে অপরাধী বলে মনে করছি। এটা নিঃসন্দেহে অপরাধ। দ্বিতীয় যে কথাটা তুমি বললে, সেটা আরও মারাত্মক অপরাধ। মানুষ যখন আন্দোলন করছে, দেশে আন্দোলনের ঢেউ উঠে গেছে, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে, সময় মানেনি, জায়গা মানেনি, বয়স মানেনি, অসুস্থতা মানেনি, সমস্ত মানুষ নেমে পড়েছে। হয়তো তার একটু দুর্বলতার কারণে, কারণ তিনি ওই সময় একটু যার কথা বলছিলাম, তিনি একটু নরম হয়েছিলেন, দুর্বলতা দেখিয়ে ফেলেছিলেন। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া হতে হয়েছে, তাকেও না দেশ ছাড়া হতে হয়। সেই দুর্বলতাটুকুর সুযোগে মানুষ এতদিন ধরে এত রকম, আমি একেবারে স্পষ্টভাবে বলছি, গোটা রাজ্যে দুরবস্থা নেমে এসছে চতুর্দিক থেকে, এবং তার জন্যে এই ব্যক্তিটি দায় এড়াতে পারেন না। সেই রকম দুরবস্থার সময়ে, দুরবস্থা কেন নেমে এসেছে এতকাল ধরে, না উনি অত্যাচার নামিয়ে আনবেন, ভয় দেখানো, অত্যাচার নামিয়ে আনা, ওনার সমস্ত বাহিনী আছে তাদের দ্বারা অত্যাচার নামিয়ে আনবেন মানুষের জীবন। আমি নিজেও অত্যাচারের শিকার, এটা বাড়াচ্ছি না, অত্যাচার নামিয়ে আনা, সেটা তিনি করবেন জানেন বলেই মানুষ এতদিন রাস্তায় নামতে পারেনি। এই নৃশংস হত্যাকাণ্ড যখন হাসপাতালে ঘটল, আর উনি একটু তখন নরম ছিলেন, সেই সুযোগে মানুষ নামতে পেরেছে। জানে যত সন্ত্রাস, যত ভয় দেখানো যাই তিনি করুন না কেন, আজকে আমাদের আর না নেমে উপায় নেই। ফলে তারা নেমেছেন, রাস্তায় নেমেছেন।
উনি কিছুদিন নানা রকমের অভিনয় করেছেন, তার মধ্যে একটা অভিনয় হচ্ছে, উনিও অভিনয় বলতে গেলে হাসি পায়, কৌতুক বোধ করি, উনিও বলছেন রাস্তায় নেমে ন্যায় বিচার চাই। ওই কি একটা প্রবাদ আছে না, যে সাপ হয়ে কাটে আবার ওঝা হয়ে ছাড়ে। ছাড়ে, সেই প্রবাদটার কথাই মনে পড়ে। যিনি অন্যায়কারীর প্রশ্রয়দাতা, যিনি অন্যায়ের কাণ্ডকারখানাগুলোকে মদদ দিয়ে চলেছেন, তিনিই বলছেন অন্যায়, এই অন্যায়ের ন্যায় বিচার চাই আমি, এই অন্যায় যে ঘটেছে, যে করেছে তার ন্যায় বিচার চাই। এর থেকে মারাত্মক কৌতুক আর আছে? যাই হোক, সেটা গেল, সেটা একটা দিক, আমি সেই দিকটা বলতে চাইছি না, সেই দিকটা আলোচনায় এসেছে বহুবার। দ্বিতীয় যে অপরাধটির কথা আমি বলছিলাম, কিছুদিন উনি নিজেকে বোধহয় ওই অভিনয় টভিনয় দ্বারা সংযত রেখেছিলেন, তারপরে এখন আবার তিনি ওই যে থ্রেট কালচার বলছিলেন, ওই থ্রেট কালচার, ভয় দেখানোর যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তিনি বোঝেন। ওই অন্য যেসব সংস্কৃতি দেখাতে চান, নাচ গান জানেন, গান জানেন, নাচতে জানেন, গাইতে জানেন, লিখতে জানেন, পড়তে জানেন, এসব সংস্কৃতি দেখায়, ওগুলো তো লোক দেখানো। আসল সংস্কৃতি ওনার রক্তে বইছে, সেটা হচ্ছে ভয় দেখানোর সংস্কৃতি। সেই ভয় দেখানোর সংস্কৃতি তিনি ছাড়তে পারেননি, পারবেনও না কখনো, কারণ এটা তার সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই সংস্কৃতি তিনি এখন তারই ধারক বাহক হয়ে পড়েছেন। তিনি মাঝখানে একটু বোধহয় একটু ঠেকে যাওয়া বলে না, এরকম ঠেকে গিয়েছিলেন, এখন আবার সেটা চালু করেছেন। যারা আন্দোলন করছে, যারা পথে নামছেন, যারা জনজাগরণ ঘটাতে চাইছেন, তাদেরকে নিরস্ত করতে চাইছেন, নানা ধরনের অত্যাচার তাদের জীবনে নামিয়ে এনে। এই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ, যার রক্ষা করার কথা, যার সমস্ত দিক থেকে রাজ্যের সব মানুষের ভালো করার কথা, সেই মানুষটি কিনা ভয়ের শিকার বানাচ্ছে। সমস্ত মানুষ তার কাছে ভয়ে তটস্থ হয়ে থাকবে এবং তিনি সেটা উপভোগ করবেন। এত বড় অপরাধ মানুষ হয়ে মানুষ করবে, আমি ভাবতে পারি না। মানুষের সঙ্গে মানুষ এই অপরাধ কাণ্ডে নিযুক্ত করবে নিজেকে মানুষ হয়ে, এটা আমি ভাবতে পারি না। আমি মনে করি এটিতে এই ক্ষেত্রে, বর্তমানে এই যে আলোচ্য ঘটনার ক্ষেত্রে, এটি মারাত্মক অপরাধ যেটি তিনি সম্ভব করে চলেছেন।